আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। মাথায় রক্তক্ষরণ, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙেছে নূরের, শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা। উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরাতে ভারতের প্রত্যক্ষ মদদ, মন্তব্য হাসনাত আবদুল্লার। নূরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ, বললেন অ্যাটর্নি জেনারেল। বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসার আহ্বান তারেক রহমানের। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 4 বাসের সংঘর্ষ, আহত 20। আকাশসীমা বন্ধ সহ ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কঠোর পদক্ষেপ। ইসরায়েলে আবারও হামলা বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর। ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা। গোল উৎসব দিয়ে দুর্দান্ত মৌসুম শুরু রোনালদোর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল আছেন, তবে চিকিৎসকরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না। শনিবার ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাত 11:20 নুরুল হক নূরকে হাসপাতালে আনা হয়। সে সময় তার নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং গজ ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছিল। দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তার মোস্তাক বলেন, রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকালে মাথার সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গেছে তার মাথার হাড় ও চোয়ালের হাড় ভেঙে গেছে। নাকের হাড়ও ভেঙেছে, মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ হয়েছে। চোখ মুখ ফুলে গেছে এবং চোখের ভেতরে রক্ত জমেছে, তবে শরীরের অন্য কোথাও আঘাত পাওয়া যায়নি। চিকিৎসকরা আরও জানান, নুরুল হক নূরের অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও তা যে কোনো সময় সংকটাপন্ন হয়ে উঠতে পারে। আলহামদুলিল্লাহ তিনি স্টেবল আছেন, কিন্তু মস্তিষ্ক ও চোখে আঘাত থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নুরুল হক নূরের চিকিৎসায় ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিউরোসার্জারি, নাক, কান, গলা, চক্ষু, ক্যাজুয়ালিটি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন। শনিবার বিকেলে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবে। প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকরা মনে করছেন আপাতত নুরুল হক নূরের বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন হবে না, তবে তার অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। কমপক্ষে 48 ঘন্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এর আগে সকালে নূরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আইসিইউতে চিকিৎসাধীন নূরের কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। হামলার প্রতিবাদে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সেসবের নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও নিন্দা জানাতে দেখা যায়। দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। হামলার শিকার নূরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে খোঁজ নিতে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা। এদিকে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে মোবাইলে ফোন করে খোঁজ নেন তিনি। এ সময় তিনি কাকরাইলে হামলার ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি টাওয়ারের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরুল হক নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ফেক বা এআই জেনারেটেড অডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনেন তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কণ্ঠ নয়। ইসমাইল চৌধুরী সম্রাট সহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে 25 সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নূরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা সাধারণ জনগণের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়বে এবং জনগণ প্রকৃত সত্য থেকে বঞ্চিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং বলা হচ্ছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুয়া কল রেকর্ড
বা ভুয়া কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার রাতে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ওই পোস্টে হাসনাত লেখেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 11 মার্চ প্রকাশ করে দেই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। তিনি আরও লেখেন, এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না। এদিন রাতে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নূরের শারীরিক পরিস্থিতি নিয়ে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর জাহিদ রায়হান বলেন, নূর এখনও শঙ্কামুক্ত নন। তার মাথার ভেতরে পানি জমাট বাঁধলেও আপাতত অপারেশনের প্রয়োজন নেই বলে ধারণা করছেন চিকিৎসকরা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংসতার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। আমরা বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আজ যা ঘটেছে তেমন অস্থিতিশীলতামূলক ঘটনা যেন আর ছড়িয়ে না পড়তে পারে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে। তিনি বলেন, বিএনপি ও মিত্র গণতন্ত্রপন্থী অংশীদারদের অবশ্যই সংযম এবং সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনা অবশ্যই বিজয়ী হবে। দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন এবং বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে। তারেক রহমান বলেন, যদি আমরা বাংলাদেশের অগ্রগতি দেখতে চাই, তাহলে আমাদের মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত। কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করার এবং সবার জন্য ন্যায় বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব। নূরের দ্রুত আরোগ্য কামনা করে এবং ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার 5 চর এলাকায় 4টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার সকাল 9:30টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পেছন থেকে আসা আরও 2টি বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সাথে ধাক্কা লাগে। এতে মোট 4টি বাস ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে একটি চলন্ত গাড়ি পেছন থেকে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে 2টি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। এরপর পেছন থেকে আরও 2টি গাড়ি এসে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরই হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। সবার তৎপরতায় কিছুক্ষণ পর ঢাকামুখী লেনের যান চলাচল স্বাভাবিক শুরু হয়। এদিকে গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশ সীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি বন্দর ব্যবহারেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। শুক্রবার সংসদের এক বিশেষ অধিবেশনে বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন। ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি। বক্তৃতায় ফিদান বলেন, গত 2 বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইসরায়েলের সঙ্গে আমরা বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছি।
তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দেই না। আমাদের আকাশ সীমায় তাদের বিমান প্রবেশ করতে দেই না। এর আগে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করার ঘোষণা দেয় তুরস্ক। এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা। 2023 সালে ইসরায়েল ও তুরস্কের মধ্যে $7 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। এদিকে দখলদার গণহত্যাকারী ইসরায়েলি কর্তৃপক্ষের কথিত হত্যাচেষ্টার দাবির জবাবে ইসরায়েলে ইয়ামেনি হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। একই সঙ্গে শেষ পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গামারি শুক্রবার দেশটির সরকারি সংবাদ মাধ্যম দ্য সাবাকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গাজায় কিংবা ইয়েমেনের প্রতি জায়নিস্ট আগ্রাসন শক্তির নিদর্শন নয়, বরং এটি প্রায় 2 বছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন। এর জবাবে প্রতিরোধ আরও তীব্র হবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধানের এই হুঁশিয়ারি এমন সময় এলো যার একদিন আগে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে যে তেল আবিব বিমান হামলায় ইয়েমেনের কয়েকজন কর্মকর্তাকে সম্ভাব্য হত্যা করা হয়েছে, যার মধ্যে গামারি এবং প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতিফিও রয়েছেন। বিমান হামলাটি ইয়েমেনের রাজধানী সানায় চালানো হয়। এর আগে জুন মাসেও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল গামারি। এদিকে গাজায় ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন চলছেই। অবরুদ্ধ উপত্যকায় হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও অন্তত 59 জন, আহত হয়েছেন আরও অন্তত 244 জন। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো 63,000। এ বিষয়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান পুনরায় দৃঢ় সংকল্প প্রকাশ করে বলেন, গাজাকে সমর্থন দেয়া থেকে ইয়েমেন কোনোভাবেই পিছিয়ে যাবে না, লক্ষ্যবস্তু হওয়া বা ত্যাগ স্বীকার করা যাই হোক না কেন। এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী মাসে জাতিসংঘে বিশ্ব নেতাদের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তার। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান এবং বাতিলের সিদ্ধান্তের ফলে মাহমুদ আব্বাস সহ প্রায় 80 জন ফিলিস্তিন নেতা ক্ষতিগ্রস্ত হবেন। মাহমুদ আব্বাস ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরে বার্ষিক উচ্চ পর্যায়ের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। ওই সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ফিলিস্তিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তে তারা বিস্মিত। তাদের যুক্তি, এটি জাতিসংঘের সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে। 1947 সালে জাতিসংঘের সদর দপ্তর চুক্তি অনুযায়ী নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘে বিদেশি কূটনীতিকদের প্রবেশ অধিকার দেয় যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন জানিয়েছে তারা নিরাপত্তা, চরমপন্থা ও বৈদেশিক নীতির কারণে ভিসা প্রত্যাখ্যান করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও পিএলও চরমপন্থাকে প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়েছে এবং একতরফাভাবে রাষ্ট্র স্বীকৃতির চেষ্টা করছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, কয়েক দশক ধরে মার্কিন মধ্যস্থতায় চলমান আলোচনা ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এদিকে দুর্দান্ত এক মৌসুম শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে আল তাউনের মাঠে রীতিমতো গোলের উৎসব সাজালো তার দল। 5-0 গোলের বড় জয় তুলে নিয়ে নতুন মৌসুমের স্বপ্নের শুরু করলেন রোনালদো। ম্যাচে জোড়া গোলের নায়ক ছিলেন রোনালদো ও তার জাতীয় দলের সতীর্থ হুয়াও ফেলিক্স। প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি থেকে গত মাসে আল নাসেরে যোগ দেয়া ফেলিক্স অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করেন, আর অভিজ্ঞ রোনালদো পেনাল্টি থেকে নাম লেখান স্কোর শিটে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসের। 7ম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ফেলিক্স। প্রথমার্ধ শেষ হয় 1-0-তে, তবে বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আল নাসের। খেলার 54 মিনিটের দিকে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। 1 মিনিট পরে আরেক নতুন সতীর্থ কিংসলে কোলম্যান গোল করে স্কোর লাইন বড় করেন। এরপর আবারও আলো ছড়ান ফেলিক্স। 67 ও 87তম মিনিটে আরও 2টি গোল করে হ্যাট্রিক করেন তিনি। রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত 5-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন আল নাসের। মৌসুমের শুরুতে রোনালদো ও ফেলিক্সের দুর্দান্ত পারফরমেন্সে শিরোপার দৌড়ে এগিয়ে থাকার বার্তা দিল সৌদি জায়ান্টরা। দর্শক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।